প্রায় 742টার মধ্যে 726টা ভিসা হয়েছে। বাট এই ট্র্যাক রেকর্ডের জন্যই তো বাংলাদেশ লেভেল 1-এ আসছে। যখনই লেভেলটা ড্রপ করলো, কেন ড্রপ করলো? কয়েকটা ধরা পড়েছে। লেভেল 1 হওয়ার পরে ইনকামের সোর্স অফ ফান্ড দেওয়া হয় নাই, ফান্ডের সোর্স অফ ফান্ড দেওয়া হয় নাই। এই কেসগুলো অনেকেই এটা ম্যাচ আপ করে যে ওয়ার্ক পারমিট বা স্পন্সর ডকুমেন্ট যেটা জিএসএ যায় সেটা যে কোনো জায়গাতে দিলেই হচ্ছে। আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। এক হচ্ছে আপনার ফান্ডটা আপনার জেনুইন হতে হবে। কিছু আনআইডেন্টিফাইড ফান্ডকে অ্যাড করা হয়েছে, প্রপার্টি ফিক্সড অ্যাসেটকে দেওয়া হয় নাই, এসওপি প্রপার মডিফিকেশনস ছিল না। এই বেশ কয়েকটা কারণ। অ্যাসেসমেন্ট লেভেল 3 মানে কি অস্ট্রেলিয়ার ভিসা প্রায় ইম্পসিবল, নাকি এটা শুধু ফেয়ার ক্রিয়েট করা হচ্ছে? আজকে আনসার জানবো রিউমার্স থেকে না, রিয়েল ভিসা এক্সপেরিয়েন্স থেকে। ওয়েলকাম টু দ্য এডুকেশন অ্যাড পডকাস্ট। বর্তমানে অস্ট্রেলিয়াগামী অনেক স্টুডেন্টের কাছেই অ্যাসেসমেন্ট লেভেল 3 মানে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেন মনে হচ্ছে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া একেবারেই অসম্ভব। আজকে আমাদের সাথে আছেন এমন একজন ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট যিনি বিগত 7 বছর ধরে অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে কাজ করছেন এবং এখন পর্যন্ত প্রায় 1500-এর বেশি সাকসেসফুল কেস পরিচালনা করেছেন। সাথে আছেন ডিরেক্টর অফ গ্লোবাল অপারেশন শাহরিয়ার ইমন স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাডাম, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, প্রথমেই জানতে চাচ্ছি লেভেল 1 আর লেভেল 3 এর মধ্যে পার্থক্যটা আসলে কি? নরমালি বর্তমানে হচ্ছে টক অফ দ্য টাউন হচ্ছে যে লেভেল 1 থেকে বাংলাদেশের লেভেলটা ড্রপ করে 3 তে চলে গিয়েছে। তো পার্থক্য মেইনলি হচ্ছে ডকুমেন্টেশন অ্যান্ড আপনার যে স্টুডেন্টগুলো আছে যারা প্রিভিয়াসলি বাংলাদেশ থেকে প্রসিড করেছেন বা অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন, অনেকে আমরা দেখবো যে তাদের ইনস্টিটিউশন সুইচ করেছেন। তারা যে জেনুইন স্টুডেন্ট হিসেবে নিজেকে স্টাবলিশ করেছেন যে আমার স্পেসিফিক ফান্ড আছে, আমার সোর্স অফ ফান্ড আছে, আমার বাবা ভ্যালিড ট্যাক্স, আমার স্পন্সর হচ্ছে ভ্যালিড ট্যাক্স পে করছেন। তো এই প্রেক্ষাপটে অনেক বড় একটা ট্র্যাক রেকর্ড প্রুভ করার পরে তারা অস্ট্রেলিয়া যাওয়ার পরে আর স্টাডি কন্টিনিউ করছেন না। সো এই একটি স্পেসিফিক কারণ। এছাড়াও বেশ কিছু ডকুমেন্টেশনস আছে যে আমাদের বর্তমান প্রেক্ষাপটে যেহেতু লেভেল 1 থাকলে আমরা জানি যে মিনিমাম 1 বছরের আগে এই লেভেলটা চেঞ্জ হয় না। অনেকের মনে একটা প্রশ্ন জেগেছে, একটা প্রশ্ন আসছে যে কেন হুট করে 1 বছর না যেতে 3 মাসে কেন এটা চেঞ্জেস আসলো? তো 3 তে এই কারণেই আসছে যে হেভি অ্যামাউন্ট অফ ভিসা অ্যাপ্লিকেশন, যারা প্রপার অথরাইজড এজেন্ট না বা যাদের প্রপার এক্সপার্টিস নেই, যারা এই লেভেল 1 আসার সুবিধার্থে বর্তমানে হচ্ছে অনেকগুলো ইনস্টিটিউশন বা কলেজে ভিসা প্রসিড করেছেন, বাট ফাইনালি প্রপার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড বা ভিসা এক্সপার্টিস না থাকার কারণে এম্বাসি বুঝতে পেরেছে যে আসলে তাদের আসলে বর্তমান প্রেক্ষাপটে এই ফাইলটা এক্স্যাক্টলি প্রসিড হচ্ছে না। সো এই একটি স্পেসিফিক কারণ হতে পারে যে লেভেল 1 থেকে আমাদের অ্যাসেসমেন্টটা লেভেল 3 তে চলে আসছে। এক্ষেত্রে এমনটা হয়েছে যে যাদের এক্সপেরিয়েন্স নেই, প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নেই, ভুলভাল ফাইল সাবমিট করেছেন, তাদের জন্য মূলত এই সমস্যা দেখা দিয়েছে। এবং প্রিভিয়াসলি গত 3 মাসে নাম্বার অফ স্টুডেন্ট হচ্ছে আমাদের এখানে ফাইল প্রসিড করতে এসেছে এবং আমরা দেখেছি যে তাদের একটা প্রোপাগান্ডা বা একটা ভ্রান্ত ধারণা থাকে যে ভাইয়া অমুক এজেন্সিতে বলছে স্পন্সরের লেনদেনটা ব্যাংকে করতে হবে, ক্যাশ লেনদেন হবে না, তাহলে আপনারা কেন এটা বলছেন যে ম্যান্ডেটরি লাগবে? তো আমরা কিন্তু বরাবরই এটা গাইড করেছি যে বাংলাদেশ লেভেল 1-এ আসলেও এটা মানে অনুমেয় ছিল যে ইন ফিউচারে অতি দ্রুত সম্ভব এটা নেমে যাবে। এবং প্রিভিয়াসলি আপনি যখন দেখবেন যে যারাই লেভেল 1 থেকে লেভেলটা ড্রপ করেছে কেউই 2 তে আসে নাই, সবারই আসলে লেভেলটা 3 তে চলে আসছে। তো লেভেল 3 তে আসা মানে এমন না যে আমাদের সব শেষ হয়ে গিয়েছে বা আমাদের মনে একটা অ্যাফ্রেড বা একটা ভয় কাজ করছে যে এখন মনে হয় আমাদের অস্ট্রেলিয়াতে ভিসা হবে না। সো এমন কোনো ভয় পাওয়ার কারণ নেই। এক্ষেত্রে স্যার যা বুঝলাম, বিভিন্ন এজেন্সিগুলোর প্রিভিয়াস যে এক্সপেরিয়েন্স, এই জিনিসটাও এই লেভেল 3 এর ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখছে। নট অনলি এমনটা না যে হচ্ছে আপনার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকলে যে লেভেল 3 তে আসবে, এখানে অনেকগুলো কারণ আসলে ডিপেন্ড করে। নাম্বার 1 যদি আমরা ক্যালকুলেট করি, নাম্বার 1 হচ্ছে সাপোজ আপনার যিনি স্পন্সর আপনি প্রোভাইড করছেন, আপনার স্পন্সর 4 থেকে 5 লক্ষ টাকা আর্ন করে মান্থলি, বছরে 60 to 70 লাখ টাকা আর্ন করে, সে নাম্বার অফ অ্যামাউন্ট ট্যাক্সটা পে করছেন, আপনি হাফ সেমিস্টারের টিউশন ফি দিয়ে যাচ্ছেন বা 1 সেমিস্টার ফুল দিয়ে যাচ্ছেন, বাট যাওয়ার পরে আপনি সুইচ করলেন। অনেক স্টুডেন্ট আমরা দেখি যে ভার্সিটি আমাদেরকে স্যাংশন দেয় বা আলটিমেটাম দেয় যে ইউ আর দ্য এজেন্ট, সো তোমার স্টুডেন্ট এখানে আসার পরে সুইচ করেছে আর স্টাডি করে নাই। বাট এই স্টুডেন্ট কিন্তু ইমিগ্রেশনে বলেছে যে আমি কখনো আমার ইউনিভার্সিটি সুইচ করবো না, কারণ আলটিমেটলি অস্ট্রেলিয়া যে আপনাকে ভিসা দিচ্ছে সেটা তো আলটিমেটলি টাকার জন্যই। আপনি টিউশন ফি পে করবেন, ওদের দেশে একটা জিডিপিতে উন্নয়ন ঘটবে, দ্যাটস ওয়াই আপনাকে ইয়াটা করেছে। বাট স্টুডেন্ট যাওয়ার পরে আর স্টাডি কন্টিনিউ করছে না। সো এই একটা কারণ যে তখন ইউনিভার্সিটি বা ইমিগ্রেশন মনে করছে যে এই কান্ট্রি স্টুডেন্টগুলো আসলে জেনুইন না। সো লেভেল 1 মানে কি, ডকুমেন্টগুলো কম জাস্টিফিকেশন হবে, বেশি জাস্টিফিকেশন হবে না। বাট বেশি যদি না হয় তাহলে তো আরও এরকম স্টুডেন্টগুলো আমাদেরকে প্রসিড করবে। তো মেইনলি হচ্ছে যাদের কম পেমেন্ট, যেমন মালয়েশিয়া বলেন, মাল্টা বলেন, যে প্রসিড করতে চেয়েছিল
বাট লেভেল 1 দেখে এখন হচ্ছে অস্ট্রেলিয়াতে প্রসিড করেছে। তো তাদের একটা ইন্টেনশন থাকে যে তারা প্রসিড করার পরে সুইচ করবে। এই একটা হচ্ছে মেজর কারণ যে লেভেলটা ড্রপ করে দিয়েছে। এক, যে লাস্ট ইনটেকে যত পরিমাণ স্টুডেন্ট ইন হয়েছে, প্রচুর পরিমাণ স্টুডেন্ট মাইগ্রেট করেছে বা চেঞ্জ করেছে বিভিন্ন কলেজগুলোতে। এখন অনেক কলেজ যখন আমরা অ্যাপ্লাই করি অনশোরের জন্য, যে যারা ভিসা পেয়েছে, তখন কলেজগুলো আসলে জায়গা দিতে পারছে না, আর অলরেডি স্টুডেন্ট সুইচ করে ফিল আপ করে ফেলেছে। এই একটা ব্যাপার, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, ব্যাংক লোন করা। অনেক স্টুডেন্ট বাংলাদেশে ব্যাংক লোন করে, বাট আলটিমেটলি আপনি যে 60 থেকে 70 লাখ টাকা দেখাবেন, এটা তো প্রকৃতপক্ষে আপনারই ওন ফান্ড হওয়ার কথা। তো যেহেতু লোন করা, তার একটা ইন্টেনশন থাকে যে আসলে মানে সে ফিনান্সিয়ালি সলভেন্ট না, সো ডেফিনেটলি সে তো টিউশন ফি কভার করতে পারবে না ওখানে। তো শুরু থেকে তার একটা থাকে আমি আসলে সুইচ করব। তার মোটিভেশন বা যে কোনো কিছু হোক থাকে, তার প্রিভিয়াস অ্যালাম নাই বা এলাকার কোনো বড় ভাই, তাদের দেখে তারা শিখে যে ওয়েল আমি যাওয়ার পরে আর পড়বো না। দুইটা কারণ। থার্ড যেটা হচ্ছে যে এজেন্টগুলোতে প্রসিড করে, বাংলাদেশে অনেক এজেন্সি আছে, এজেন্সিতে দায়বদ্ধতা নাই সেটা আমরা এড়িয়ে যাবো না, ডেফিনেটলি আছে। আপনার যিনি এজেন্সি আছেন, একজন স্টুডেন্ট, বর্তমানে চ্যাট জিপিটির যুগ, এআই যুগ, আপনি প্রযুক্তি ইউজ করেন বা আপনার যে ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলো আছে সেগুলো একটু ঘাটাঘাটি করেন। আপনি যে এজেন্সি দ্বারাতে প্রসিড করছেন, আদৌ সেই এজেন্সি ইউনিভার্সিটির ওয়েবসাইটে অ্যাজ এ অথরাইজড এজেন্ট হিসেবে আছে কিনা, তারা সেটি চেক করতে পারে। লাইক যদি তাজমানিয়া হয়, চার্লস স্টুয়ার্ট হয়, এডিথ কাওয়ান হয়, হোয়াট এভার, আপনি সার্চ করে দেখতে পারেন এডুকেশনেট আছে কিনা। যদি এডুকেশনেট থাকে তাহলে আপনি নির্দ্বিধায় রিলাই করতে পারেন যে এডুকেশনেট অথরাইজড এজেন্ট। যদি না থাকে তাহলে আপনি মনে করবেন যে ওই ইউনিভার্সিটিতে এডুকেশনেট ডিরেক্টলি প্রসিড করে না। সো আপনার অনেকগুলো ওয়ে আছে, আপনি ওয়ে দেখে দেন জাস্টিফাই করতে পারেন। এই একটা ব্যাপার। এবং অনেক একটা প্রোপাগান্ডা বা একটা ভ্রান্ত ধারণা থাকে যে লেভেল 3 মানেই মনে হয় আমার জীবন শেষ, আমি আর অস্ট্রেলিয়াতে প্রসিড করতে পারবো না, অস্ট্রেলিয়া ধ্বংস হয়ে গিয়েছে, এখন নিউজিল্যান্ড প্রসিড করা ভালো। অনেক মার্কেট আমরা দেখছি, বাট অনেকে আসলে এর মেইন পয়েন্টটা জানেন না যে লেভেল 1 থেকে 3 বিষয়টা আসলে কি। লেভেল 1 মানে হচ্ছে আপনার ফাইলটা কম যাচাই করা হবে, বেশি যাচাই করা হবে না, কারণ আপনার কান্ট্রিতে ভিসা শতভাগ নিশ্চয়তা থাকবে। কারণ আপনার প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, যেমন গত 2 দিন থেকে, যেমন এডুকেশনের থেকে ভিসা রেজিস্ট্রেশন হয় নাই বললেই চলে। এবং বাংলাদেশ থেকে দেখবেন যে আপনি অক্টোবর, সেপ্টেম্বর বা অগস্ট, এই টাইমটা দেখবেন যে প্রায় 99% ভিসা হয়েছে, প্রায় 742টার মধ্যে 726টা ভিসা হয়েছে। বাট এই ট্র্যাক রেকর্ডের জন্যই তো বাংলাদেশ লেভেল 1-এ আসছে, যে আমাদের যত ডকুমেন্ট দেওয়া হয়েছে সবগুলো অন ট্র্যাকে আছে। বাট যখনই লেভেলটা ড্রপ করলো, কেন ড্রপ করলো? কয়েকটা ধরা পড়েছে। লেভেল 1 হওয়ার পরে ইনকামের সোর্স অফ ফান্ড দেওয়া হয় নাই, ফান্ডের সোর্স অফ ফান্ড দেওয়া হয় নাই, কিছু আনআইডেন্টিফাইড ফান্ডকে অ্যাড করা হয়েছে, প্রপার্টি ফিক্সড অ্যাসেটকে দেওয়া হয় নাই, এসওপি প্রপার মডিফিকেশনস ছিল না। এই বেশ কয়েকটা কারণ, যেটা হয়তোবা কোনো অথরাইজড এজেন্ট ফাইলটা জমা দিলে তারা ডেফিনেটলি ভেরিফাই করে নিত। কারণ একজন অথরাইজড এজেন্টের ডেফিনেটলি তার ইউনিভার্সিটি বলেন, এম্বাসি বলেন, তার একটা রিপুটেশনস আছে, যে আপনার একটা রিফিউজাল আসলে তার নিজেরও ইমেজে পোর্টালটা আছে, ওখানে একটা ডিমোরিট পয়েন্ট অ্যাড হবে, তার একটা ব্যাড ইম্প্যাক্ট ক্রিয়েট হবে। ভার্সিটি থেকে দায়বদ্ধতা থেকে এড়িয়ে যাবে না, কারণ ভার্সিটির সাথে অ্যাজ এ অথরাইজড এজেন্টের অনেক কানেকশন থাকে, সেটা জিএস অ্যাপ্রুভাল হোক, কুইক অফার লেটার হোক, কিছু কুইক সার্ভিস হোক, স্পেশাল সার্ভিস হোক। যখনই এই ব্যাপারগুলো ঘটবে, একটা জিএস হওয়ার পরও আপনার স্টুডেন্টটা রিফিউজাল আসবে, তখন ভার্সিটিও ওই অথরাইজড এজেন্টকে ছেড়ে দিবে না। সো একটা অথরাইজড এজেন্ট কখনোই নিজের দায়বদ্ধতা থেকে এড়িয়ে যেতে পারে না, এবং কখনোই ফ্রডুলেন্ট কাজ করবে না, যে আপনার ব্যাংক নাই, ব্যাংক মডিফিকেশন করে দেওয়া, আপনার এই ডকুমেন্ট নাই, এটা করে দেওয়া। এটা একটা ব্যাপার। তো এই কেসগুলো যেগুলো আছে, যখনই লেভেল 1-এ চলে আসছে, তখন তার অথরাইজড এজেন্ট লাগছে না, তখন যে কোনো XYZ তারা হচ্ছে যে কোনো থ্রুতেই, কলেজ তো আপনি এমনিতে র্যান্ডমলি এগ্রিমেন্ট পাওয়া যায়, বা অনেক ইনস্টিটিউশন আছে তারা ফাইল প্রসিড করে দিয়েছে এভাবে, এবং প্রপার জাস্টিফিকেশন না থাকার কারণে আলটিমেটলি তাদের ভিসা রিজেকশন আসছে। এখন আপনি এম্বাসিটা চিন্তা করেন, এম্বাসি কখনোই কিন্তু চিন্তা করবে না বাংলাদেশ থেকে ডিরেক্ট ভার্সিটিতে কয়টা রিফিউজাল আসছে বা ডিরেক্ট প্রোগ্রামে কয়টা রিফিউজাল আসছে, তারা দেখবে বাংলাদেশে আদৌ কয়টা রিফিউজাল আসছে। বুঝতে পেরেছেন? তাহলে এই যে এতগুলো কলেজ, আইডেন্টিফাইড কলেজ, IELTS নাই, বা হচ্ছে তার IELTS দেখেন লেভেল 1 থাকলে লাগে না, ট্রু, বাট ব্যাংক নাই, সোর্স অফ ফান্ড নাই, ট্যাক্স ডকুমেন্ট নাই, এগুলো দিয়ে সাবমিট করার পরে এম্বাসি রিজেকশন করে দিয়েছে, ব্যাড ইম্প্যাক্ট পড়েছে। আলটিমেটলি এম্বাসি কিন্তু জাস্টিফাই করেছে যে এই কান্ট্রিতে এতগুলো রিজেকশন আসছে, লেভেলটা ড্রপ হয়েছে। এখন আসি লেভেল 3-তে আমাদের করণীয় কি। নর্মালি লেভেল 3-তে আমাদের যেটা করতে হবে, আগে একটা টাইম ছিল যে যখন স্টুডেন্ট আসতো যে ভাই আমার মামা আছে লয়ার ফার্ম গেটে, বা আমার চাচা আছে লয়ার মোহাম্মদপুরে, এখান থেকে 15-20 হাজার টাকা হলেই ফুল সেট সাপোর্ট করে থাকে। তো আমরা তো স্ট্রংলি এটা ডিনাই করতাম, কারণ আপনি ফার্ম গেট বলেন বা মোহাম্মদপুর বলেন, যেখানে বলেন না কেন, ডকুমেন্টেশন কোনো ভেরিফিকেশনস নাই। অনেক সময় ইউনিভার্সিটি যখন স্টুডেন্ট আমাদেরকে কনসেন্ট দেয়,
ওয়েল দিস ইজ মাই ডকুমেন্ট, এখন আমি লায়াবল থাকবো ডকুমেন্টের জন্য, আপনি সাবমিট করেন। এখন আমাদের কাজ হচ্ছে তার অ্যাডমিশন সিকিউর করা, তার ভিসার যে কাজটা এটা অ্যাজ এ ভলান্টারি আমরা করছি, আমরা হেল্প করছি, যেহেতু স্টুডেন্ট এক্সপার্টাইজ না আসলে। তো যখন তিনি এই মোহাম্মদপুর বলেন বা ফার্মগেট বলেন এই টাইপের জায়গা থেকে ডকুমেন্টগুলো অ্যারেঞ্জ করে নিয়ে আসেন, এটার ভেরিফিকেশনের গ্যারান্টি কে দিবে? আদৌ যে এম্বাসি ট্যাক্স ভেরিফাই করে পাবে না বা ডকুমেন্টগুলো ভেরিফাই করে পাবে না, এটা তো একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে। সো যখন আপনি বলছেন যে আমার বাবা 60 লাখ টাকা আর্ন করে বাট আপনার ট্যাক্সে আছে মাত্র 1 লাখ টাকা, তখনই তো এম্বাসির একটা সুবিধা হয় আপনাকে রিজেক্ট করার জন্য, যে তখন কিন্তু ওই প্রতিষ্ঠান দায়ভার নিবে না যে এই ডকুমেন্টটা কোত্থেকে আসছে। কারণ আপনি তো অনেক, আমাদের আসলে নিজের কাছে দুঃখ লাগে যে অনেক স্টুডেন্ট তার একটা ভিসা রিজেকশন আসলে মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা ওয়েস্টেজ পাবে। এম্বাসি ফি, ইন্স্যুরেন্স থেকে শুরু করে আদার্স যে টিউশন ফির একটা অ্যামাউন্ট কাটা যাবে, আরো প্রসেসিং ব্যাংক থেকে শুরু করে A to Z। বাট যেটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট সেক্টর, যে তার স্টুডেন্ট ফাইল বা তার স্টুডেন্ট যে ডকুমেন্টগুলো, স্পন্সর ডকুমেন্টগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, যে আপনার ফান্ডের সাথে বাকি সব ডকুমেন্টগুলো এটাতেই সে প্রায়োরিটি দিচ্ছে না। সে রিলাই করছে কোনো একটা XYZ কোনো প্রতিষ্ঠান বা লয়ার ফার্মের কাছে, যারা ইমিগ্রেশন বা এম্বাসি এক্সপার্টাইজ না। অনেকে আছেন যে তার মামা চাচা তারা হচ্ছে ওয়ার্ক পারমিটে কাজ করেন। এখন আপনি দেখবেন ওয়ার্ক পারমিট কিন্তু কোনো ইভালুয়েশন বা কোনো কিছুর মধ্যে দিয়ে যাচ্ছে না, তারা যেভাবে করছে সেভাবে ফাইলটা জমা করছে। এবং ওই ভিসাগুলো মেইনলি রিলাই করে হচ্ছে ওখানের এমপ্লয় যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেয় যে আপনি এখানে জব করছেন, তাহলে ভিসার পসিবিলিটি অনেক বেশি আসে। বাট স্টুডেন্ট ফাইল কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এখানে ইউনিভার্সিটি বলেন কয়েকটা স্টেজে চেক হয়, এবং ইউনিভার্সিটি যারা জিএস টিম আছেন হাইলি এক্সপিরিয়েন্সড কোয়ালিফাইড, তারা যখন চেক করেন তারা চেক করে কিন্তু এই ব্যাপারগুলো আইডেন্টিফাই করে ফেলে। এবং A to Z আপনার এসওপি গুলো বারবার মডিফিকেশন করেন, আপনার কোনো কেউ আছে কিনা, ইভেন যদি আপনার প্রিভিয়াস কোনো রিফিউজাল থাকে সেটাও আপনি হাইড করে এটা কিন্তু ইউনিভার্সিটি বা এটা বের করে ফেলে। সো এই কেসগুলো অনেকেই এটা ম্যাচ আপ করে যে ওয়েল ওয়ার্ক পারমিট বা স্পন্সর ডকুমেন্ট যেটা জিএসএ যায় সেটা যে কোনো জায়গাতে দিলেই হচ্ছে। বাট এটা যে কোনো একটা প্রিসিয়াস একটা জিনিস এটা অনেকে আইডেন্টিফাই করতে পারে না। তো এখন অনেকে রিলাই করতে পেরেছে যে ওয়েল এখান থেকে দিলে হবে না, আমাদের এক্সপার্ট লয়ার বা আমাদের এই ডকুমেন্টগুলো নিজেদেরই ঠিক করতে হবে, যে ট্যাক্স দেন এটাকে ট্যাক্স প্রদান করতে হবে, এই ব্যাপারগুলো। সো যেহেতু লেভেল 3 তে আসছে ডকুমেন্টগুলো পুঙ্খানুপুঙ্খভাবে ইভালুয়েটেড হবে। আপনি দেখবেন যে লেভেল 3 আসার পরে টিল নাও কিন্তু এখনো আমরা কোনো রিফিউজাল পাই না। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলাই ভিসা আসছে লেভেল 3 আসার পরে। এবং লেভেল 1 আসার আগে যখন বাংলাদেশ লেভেল 2 তে ছিল তখন কিন্তু 99% ভিসা সব জায়গায় দিয়েছে। এবং এই লেভেল 1টা ছিল হচ্ছে একটা স্ক্যাম আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে, বা একটা ফাঁদ ছিল, যে লেভেল 1টা আসার পরে সবাই এম্বাসিও বুঝলো যে বাংলাদেশ কিভাবে ফাইল সাবমিট করে। এবং দেখবেন যে লাস্ট গত পরশুদিন এম্বাসি একটা ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স অস্ট্রেলিয়া তারও একটা পোস্ট দিয়েছে, এই স্ক্যাম থেকে বাংলাদেশি স্টুডেন্ট দূরে থাকো, দিস ব্লা ব্লা ব্লা। তো এটার মাধ্যমে ওরাও বুঝতে পারলো যে আমাদের যে মানে পড়াটা মুখ্য বিষয় না, আমাদের হচ্ছে ভিসা পাওয়াটাই মুখ্য বিষয়, নাহলে তো এই টাইমের মধ্যে এত 3 গুণ ফাইল জমা পড়তো না। এবং দেখেন লেভেল 3 তে যদি আপনি ভিসা এনশিওর করতে চান আপনাকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। এক হচ্ছে আপনার ফান্ডটা আপনার জেনুইন হতে হবে, এটা হচ্ছে এক। এখন অনেকে বলে যে ভাই আমি ফান্ডটা হচ্ছে লোন করেছি, ফান্ডটা আপনি যেভাবেই করেন না কোনো একটা ম্যাচুরিটি ব্যাপার আছে, যে মিনিমাম 2 থেকে 3 মাস ম্যাচিউর করতে হবে। এবং এই ফান্ডের পিছনে আপনার স্ট্রং সোর্স অফ ফান্ড আছে কিনা। অনেকেই ল্যান্ড সেল সোর্স অফ ফান্ড দেখায়, বাট কোনো সাব রেজিস্টারের সিল বা কোনো অথেন্টিকেশন সিল সাব রেজিস্টারের সাথে সিলের কোনো মিল নাই। সো এই ডকুমেন্টটার মিল আছে কিনা, আপনার ল্যান্ড সেলটা প্রপার বায়ার ডিড, সেল ট্যাক্স বা ল্যান্ডটা কোন ফরম্যাটে কোন মোডে আসছে সেল হয়েছে, এটা কি ক্যাশ নাকি হচ্ছে চেকের মাধ্যমে নাকি হচ্ছে ফান্ডটা ট্রান্সফার হয়ে আসছে, এই যে প্রপার একটা জাস্টিফিকেশন এটা থাকতে হবে আপনার সোর্স অফ ফান্ডের মধ্যে। আপনার বাবার লাস্ট 2 বছরের ট্যাক্স, এই ট্যাক্সটা অনলাইন আছে কিনা, আপনি ট্যাক্স জেনুইনভাবে প্রদান করছেন কিনা, এটাকে আপনাকে দেখতে হবে। 4 নম্বর, আপনার যিনি প্যারেন্টস আছেন তার প্রপার্টির এগেইনস্টে কোনো মামলা আছে কিনা, প্রপার্টি অথেন্টিক ভাবে আছে কিনা, এটা হচ্ছে আপনাকে জাস্টিফাই করতে হবে। এটা হচ্ছে 5 নাম্বার, যেটা সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট, যে আপনার যে ইনকাম সোর্স যার থ্রুতে আপনি প্রসিড করছেন এই ইনকাম সোর্সটা ভ্যালিড কিনা। অনেকে আছেন যে আমার বাবা বিজনেস করেন, কি আছে আপনার বাবার? আমার বাবার হচ্ছে ট্রেড লাইসেন্স আছে। তো এই ট্রেড লাইসেন্স তো অ্যাকচুয়ালি বাংলাদেশে সবাই জানে, যেহেতু এখন ম্যাক্সিমাম ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে দিচ্ছে, তো তারাও জানে যে বাংলাদেশের ট্রেড লাইসেন্স করা 1-2 ব্যাপার, যে কেউ করতে পারে। তো এখন যেটা এম্বাসি চাচ্ছে মিনিমাম 2 থেকে 3 মাসের বিজনেস ব্যাংক ট্রানজেকশন আর পার্সোনাল অ্যাকাউন্টের ট্রানজেকশন। তো আপনি বলছেন যে আপনার বাবা হচ্ছে একজন ভ্যালিড বিজনেসম্যান বা আপনার স্পন্সর একজন ভ্যালিড বিজনেসম্যান, ডেফিনেটলি তার তো একটা বিজনেস ব্যাংক বা তার একটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকতে হবে।
সেখানে ট্রানজ্যাকশন থাকতে হবে। আপনি যদি ডেইলি নিজে যদি ট্রানজ্যাকশন করেন শুরু থেকে, একজন স্টুডেন্ট তার যদি এখন বর্তমানে ফাইল প্রসিড করতে চান, তার ফার্স্ট কাজ হবে হচ্ছে স্পন্সর অ্যাকাউন্টে রেগুলার লেনদেন করা। তার বাবা যে হচ্ছে বিজনেস করছেন, বাবাকে বলা, বাবা তুমি এখন থেকে তোমার এই ট্রানজ্যাকশনটা ক্যাশে না করে ব্যাংকে করো। ব্যাংক টু ব্যাংক চালাচালি করবে, কারণ 1 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে আছে, ক্যাশে না নিয়ে ব্যাংকে ট্রানজ্যাকশন করে দিবে। এখন ডেইলি যদি 1 লাখ টাকা ব্যাংকে আনে এবং 1 লাখ টাকা ক্যাশে আনে, তাহলে কিন্তু তার প্রতিদিনই 2 থেকে 3 লক্ষ টাকার ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে। তাহলে মাসে 60 থেকে 70 লাখ টাকার ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে। এখন যে ব্যক্তির মাসে 60 থেকে 70 লাখ টাকার ট্রানজ্যাকশন হচ্ছে, তার কিন্তু নর্মালি 3 থেকে 4 লক্ষ টাকা ব্যবসায় প্রফিট থাকে। তো এটা এমবাসি নর্মালি বুঝতে পারবে। এবং হেভিলি কিন্তু আমরা অনেক সময় প্রেশারাইজ হয়েছি যে এই যে আপনার বাবা যে ব্যবসাটা করছেন বা বিজনেস লেনদেন করছেন, এটা ক্যাশে না করে এখন থেকে একজন নতুন স্টুডেন্ট হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে যে এখন থেকেই তিনি আসলে ব্যাংকে লেনদেন করবেন। তো যখনই লেনদেনটা ব্যাংকে রিফ্লেক্ট করবে, নর্মালি এমবাসি বুঝতে পারবে যে আপনার মাসে মিনিমাম 3 to 4 লাখ টাকা জেনুইন ব্যবসা হচ্ছে, আর্ন হচ্ছে। তার মানে কি আপনার স্পন্সর জেনুইন। হ্যাঁ, তাহলে এই একটা জিনিস স্ট্রং হয়ে গেল, আপনার স্পন্সর জেনুইন। এবং এর পাশাপাশি আরো একটা প্রোপাগান্ডা বর্তমানে আমরা শুনছি যে যদি আইএলটিএস কম থাকে, লেটস সে আমার যদি 6.5, যেটা আপনি বললেন আমাকে একটু আগে ব্যাক অফ দ্য ক্যামেরাতে চলছে যে 6.5 থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা বা যাওয়া যাবে কিনা যখন ইয়া থাকে। তো এটা হচ্ছে দেখেন লেভেল 1 বা 3 এখানে আইএলটিএস সাথে কোনো সম্পর্ক নাই, আগেও ছিল না, এখনো নাই। মাঝখানে আইএলটিএস মানে অনেক সময় লাগেও নি, অনেকে বলেছে। কারণ লেভেল 1 যখন ছিল, এটা সত্য যে এমবাসি পোর্টালে কোথাও ইনক্লুড ছিল না যে আপনার আইএলটিএস লাগবে। যেহেতু এখন 3 আসার পর এটা ওই ট্যাবটা ওপেন হয়ে গিয়েছে, মাস্ট আইএলটিএস একটা ম্যান্ডেটরি পার্ট, আপনাকে সাবমিট করতে হবে। বাট তারপরেও আমরা কিন্তু যারা ধরেন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছে বা ডিরেক্ট প্রোগ্রামে অ্যাপ্লাই করেছে, সবাইকে আমরা বলেছি যে মাস্ট আপনি আইএলটিএস সহ সাবমিট করবেন। বাট এটা এমন কোনো বিষয় না যে আপনার আইএলটিএস কম বা আপনার আইএলটিএস হচ্ছে একদম 6.5, 6 না, আপনার এখন অস্ট্রেলিয়াতে ভিসা হবে না। কারণ অস্ট্রেলিয়াতে অনেক প্রোগ্রাম আছে। ভিসা মেইনলি বর্তমানে রিজেকশন হচ্ছে কয়েকটা কারণে। একটা হচ্ছে তারা জেনুইন কারণ দিয়ে দিচ্ছে যে আপনার কোর্স নলেজ কম। আপনার ধরেন ভালো করে এসওপি লিখেছেন, তারপরে তা লিখে দিচ্ছে আপনার কোর্স নলেজ কম। আপনি দেশে ব্যাক করবেন না, আপনার যে ফান্ডটা আছে সেটা রেডিলি অ্যাক্সেসিবল না, আপনার স্পন্সর জেনুইন না। এই 4-5টা কারণে এখানে কোথাও আমরা এখন পর্যন্ত পাই নাই যেখানে এমবাসি ইনক্লুড করে দিচ্ছে যে আপনার আইএলটিএস মিট করে না। যেটা হয়তো আমরা অন্যান্য কান্ট্রিতে, কানাডাতে আমরা দেখেছি যারা লিখে দেয় যে আপনার আইএলটিএস মিট করছে না। তো এখানে অস্ট্রেলিয়াতে এমন কিছু নাই। যে প্রোগ্রামগুলো আছে লাইক প্রি মাস্টার্স প্রোগ্রাম বা গ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলোতে আপনার যদি ইউনিভার্সিটি থাকে, ইউনিভার্সিটি কিছু এক্সট্রা কোর্স প্রোভাইড করে বা প্রি মাস্টার্স কোর্স প্রোভাইড করে। এবং যখন আপনি ইমি পোর্টালে ভিসাটা সাবমিট করবেন, তখন ইউনিভার্সিটি একটা এক্সট্রা, আপনি যে আইএলটিএস কম এবং ওরা যে আপনাকে হেল্প করবে আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিকে ইনক্রিজ করতে, এটা একটা লেটার প্রোভাইড করে থাকে, যেটা আপনি ইমিগ্রেশনে সাবমিট করলে আপনার যে স্কোরটা কম আছে, এই যে একটা প্রতিবন্ধকতা, এটি কেটে যায়। এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। সেক্ষেত্রে স্টুডেন্টস আপনারা বুঝতেই পারছেন, লেভেল 3 এর ক্ষেত্রে যদি আপনি ভিসাটা সিকিউর করতে চান, সেক্ষেত্রে ডকুমেন্ট প্রিপেয়ারের ক্ষেত্রে আপনার নিজেকেও যথেষ্ট পরিমাণ সতর্ক থাকতে হবে। তারপর হচ্ছে বাকিটা আপনি প্রসিড কিভাবে করবেন, বিভিন্ন যারা এক্সপেরিয়েন্স এজেন্সি আছে বা কাউন্সিলররা থাকে তাদের সাথে আলোচনা করে নিয়ে তারপর আগাবেন। স্যার, এই পর্যায়ে জানতে চাচ্ছি, লেভেল 3 হওয়ার পর ব্যাংক স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল যে ডকুমেন্টস গুলো লাগছে, এক্ষেত্রে কোনো প্র্যাকটিক্যাল চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? লেভেল 3-তে আসার পরে আমরা অনেক শুনেছি, অনেক কোয়ারিজ বা কোশ্চেন্স পেয়েছি যে ব্যাংকে হয়তো বা সিগনিফিকেন্ট চেঞ্জেস আসবে বা 1 বছর ম্যাচিউর করতে হবে, এফডিআর হবে না, সেভিংসে থাকতে হবে না, এমন কোনো চেঞ্জেস লেভেল 3-তে এখনো আসেনি। বা প্রিভিয়াসলি যদি আপনি নেপাল বা শ্রীলঙ্কা ওদের রেশিওটা ফলো করেন, নেপালও কিন্তু 22 সালে লেভেল 3-তে ছিল। এবং সারপ্রাইজিংলি লেভেল 3-তে থাকা অবস্থাতে 22 থেকে টিল নাও সবচেয়ে বেশি নেপালে ভিসা হয়েছে। এবং ওই বছর লেভেল 3-তে থাকা অবস্থাতে অলমোস্ট 99% ভিসা হয়েছে নেপালে। সো নেপাল যেটা করেছে, ওরা জিএসটাকে হচ্ছে স্ট্রং করে দিয়েছে, প্রপার ভেরিফিকেশন অথরাইজড এজেন্টগুলো করে নিয়েছে। দ্যাটস ওয়াই ওরা এই প্রবলেমটা ফেস করেনি। সো ব্যাংকের এখনো কোনো সিগনিফিকেন্ট চেঞ্জেস আসেনি। তো যেহেতু হচ্ছে আগে যেটা ছিল যে ব্যাংক ওপেন করে 1 মাসের মধ্যে অনেকে সাবমিট করে দিত সোর্স অফ ফান্ড সহ, তো ওই প্রেক্ষাপটে আমরা বলবো মিনিমাম 2 মাস বা 2 থেকে 3 মাস ম্যাচিউর করাটা শ্রেয়। এবং ব্যাংক ম্যাচিউর করা থেকেও আপনার যিনি স্পন্সর আছেন, যেটা আগেও আমরা বললাম যে স্পন্সরের যে বিজনেস ব্যাংক আছে বা পার্সোনাল ব্যাংক আছে, যেটা যে কোনো ব্যাংক হতে পারে, কোম্পানির বিজনেস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা ওই স্পন্সরের পার্সোনাল অ্যাকাউন্ট, যে কোনো অ্যাকাউন্টে 2 থেকে 3 মাসের একটা ট্রানজ্যাকশনের ট্র্যাক রেকর্ড দেখানো, তাহলেই ব্যাংক নিয়ে হয়ে যাচ্ছে। ব্যাংক নিয়ে কোনো ইস্যু নাই। যদি 3 মাসের কম হয়, তাহলে হচ্ছে সোর্স অফ ফান্ড মাস্ট অ্যাড করতে হবে।
যদি আপনার 6 মাস ফান্ডটা ম্যাচিউর হয় তাহলে কোনো স্পেসিফিক এখনো সোর্স অফ ফান্ড লাগবে না। আচ্ছা, সেক্ষেত্রে স্টুডেন্টস আপনারা বুঝতেই পারছেন, আমরা যারা আপনারা অস্ট্রেলিয়ার ভিসা লেভেল 3 নিয়ে চিন্তা করছেন, আপনারা যারা ফিনান্সিয়াল ডকুমেন্টস গুলো সেভাবে ভেরিফাই করে নেবেন, আপনারা আশা করছি লেভেল 3 বা 1 এ কোনো রকম কোনো ইস্যু হবে না। রাইট স্যার, আমরা শুনতে পাচ্ছি লেভেল 3 তে আসার পর অস্ট্রেলিয়ার অনেক ইউনিভার্সিটি আমাদের এখান থেকে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নিচ্ছে না বা রিজেক্ট হচ্ছে, এই ক্ষেত্রে এই ব্যাপারটা কতটুকু জাস্টিফাইড? আচ্ছা, এটা হচ্ছে পুরোটা একটা প্রোপাগান্ডা। আসলে এটা যথেষ্ট অসত্য একটা কথা যে লেভেল 3 সাথে যে অনেক ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে নিবে না বা নিচ্ছে না, এমন কিছু এখন পর্যন্ত হয়নি এবং ইন ফিউচার ভবিষ্যতে হবেও না। কারণ ইউনিভার্সিটি বাংলাদেশি স্টুডেন্ট বা আমাদের ফাইল প্রসেস নিয়ে বা জিএস নিয়ে তারা টিল নাও যথেষ্ট স্যাটিসফাইড। ইউনিভার্সিটি একটাতেই স্যাটিসফাইড না, রিটেনশন, স্টুডেন্ট যাওয়ার পরে পড়ে না, এটা একটা ইস্যু। বাট যেটা আমরা কয়েকটা দেখেছি, এবং হয়তো আপনি যে প্রশ্নটা করলেন হয়তো কোনো একটা এক্সওয়াইজের গ্রুপ থেকে আপনি নিয়ে করেছেন, যেখানে আমি ওই সেম একটা কিছু কোশ্চেন আমি দেখেছি। সো গ্রুপগুলো কি হয় যে গ্রুপগুলোতে একটা কোশ্চেন ইয়া হয় যে অনেক সময় একটু একটু কমিক বা এই টাইপের হয় যে আর অস্ট্রেলিয়া নিবে না, লেভেল 3 কারণে রিজেক্ট করে দিচ্ছে। রাইট, রিচ বাড়ানোর জন্য। লেভেল 3 সাথে আপনার যে প্রোফাইল, আপনার প্রোফাইলে ভার্সিটি আপনাকে অ্যাকসেপ্ট করবে। এখন এখানে ডিপেন্ড করে আপনাকে কেন নিচ্ছে না। লেটস সে আপনি এখন এসএসসি 24 ব্যাচ, আপনাকে কিছু ট্যাকটিক্স ফলো করতে হবে। লেটস সে আপনি 24 সালে এসএসসি কমপ্লিট করেছেন, আপনাকে মাস্ট কোনো না কোনো ভার্সিটিতে এখন ভর্তি হয়ে যেতে হবে বাংলাদেশে। এটা সোনারগাঁও ইউনিভার্সিটি বলেন বা প্রাইম এশিয়া ইউনিভার্সিটি বলেন, বেশ কিছু ইউনিভার্সিটি আছে, আপনি সেখানে ভর্তি হতে পারেন। এক্ষেত্রে কি হবে, আপনি সেমেস্টারটা কন্টিনিউ করেন। এটা যদি আপনি কন্টিনিউ করেন, আপনার যদি স্টাডি কন্টিনিউশন থাকে, যখন আপনি প্রসিড করবেন, ইউনিভার্সিটি আপনাকে কিছু ক্রেডিট, স্পেসিফিক ক্রেডিট হচ্ছে আপনাকে এক্সামশন দিবে। লেটস আমি যদি একটা এক্সাম্পল দিই, এডিথ কাউন্ট ইউনিভার্সিটি, যদি আপনার এক সেমেস্টারও থাকে, কন্টিনিউ করা থাকে, ওই এক সেমেস্টার দিয়েও আপনি অ্যাপ্লাই করলেও কেস বাই কেস তারা হচ্ছে আপনাকে এক্সামশন দেয়, কিছু ক্রেডিট হচ্ছে ট্রান্সফারের সুযোগ দেয়। সেক্ষেত্রে কি বড় একটা অ্যামাউন্ট আপনার সেভ হচ্ছে। তো এই যে একটা ট্যাকটিক্স যে আপনাকে স্টাডি গ্যাপটা হচ্ছে ফুলফিল করে ফেলা, এটা হচ্ছে একটা। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বর্তমান প্রেক্ষাপটে ভার্সিটি একটা জিনিসই চাইবে যে আপনি জেনুইন কিনা, আপনার জেনুইননেস বা জেনুইনিটি এটা আসলে প্রুভ করতে চাইবে। তো সেক্ষেত্রে আপনাকে তো টিউশন ফি পাঠাতেই হবে। আপনি তো জানেন যে আপনার টিউশন ফি অ্যামাউন্টটা কত, সেটা 10 লাখ হোক, 12 লাখ হোক, 15 লাখ হোক, এক সেমেস্টার হোক, 75% হোক বা 1 ইয়ার হোক। এই টাকাটা আপনি কোনো একটা স্পেসিফিক ব্যাংকে রেখে দিন আলাদা করে, এবং যখন আপনি অ্যাপ্লাই করবেন বা জিএস সাবমিট করবেন, এই ব্যাংক স্টেটমেন্টটা অ্যাড করে দিন। তখন ভার্সিটিতে প্রথমেই দেখতে পারবে যে ইউ আর ওয়েল প্রিপেয়ার্ড, আপনার টিউশন ফি ফুল রেডি। কারণ ভার্সিটি এই যে এত ইভালুয়েট করছে, ডকুমেন্ট চেক করছে, স্পন্সর চেক করছে, এটার মূল উদ্দেশ্য কেন, যে আপনি টিউশন ফি দিতে পারবেন কিনা, আপনার টিউশন ফি রেডি আছে কিনা, এটা হচ্ছে মেইন ব্যাপার। সো যদি আপনি টিউশন ফিটা কোনো একটা ব্যাংকে রেখে দেন, এবং যদি এই স্টেটমেন্ট আপনি অ্যাপ্লাই হোক বা ডিউরিং জিএস পিরিয়ড হোক আপনি শেয়ার করেন, ডেফিনেটলি আপনি অ্যাজ এ জেনুইন স্টুডেন্ট হিসেবে কাউন্ট হবে। এবং এই যে একটা সাইকেল আছে, যে একটা কিউ থাকবে আপনার ফাইলটা অ্যাসেস করার জন্য, এই কিউটা অনেক সময় ভার্সিটি মেনটেন করবে না, আপনাকে দ্রুতই ডিসিশন দিয়ে দিবে। কারণ ভার্সিটি প্রথমে ফিল্টার করে। তো যখন আপনি এই স্টেটমেন্টটা প্রোভাইড করবেন, তখন ভার্সিটির যে একটি স্পেসিফিক কিউ আছে, এই কিউটা ভার্সিটি মেনটেন করবে না। তখন অ্যাজ এ জেনুইন স্টুডেন্ট হিসাবে প্রায়োরিটি বেস করে ভার্সিটি আপনাকে ডিসিশনটা ইভালুয়েট করে দিবে। তখন আপনি নর্মালি আসলে প্রসিড করতে পারবেন যে কোনো বিষয়ে। এবং এই যে একটা ভয় যে এই জিএস এর জন্য বা লেভেল 3 এর জন্য আমার ডিসিশন নেগেটিভ আসবে, এটা তখন আর থাকবে না। এক্ষেত্রে প্রোফাইল যদি জেনুইন হয় স্টুডেন্টের, তাহলে ভিসা রিজেকশনের বা ইউনিভার্সিটি থেকে রিজেক্ট হওয়ার কোনো পসিবিলিটিস থাকে? জি, প্রোফাইল ধরুন আপনার যেটা একাডেমিক প্রোফাইল হয়ে গিয়েছে, লেটস সে আপনি এসএসসি তে 3.50 পেয়েছেন, এটা তো চাইলেও আপনি ঠিক করতে পারবেন না। এবং আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ার প্রেক্ষাপটে আপনার রেজাল্ট যতই খারাপ হোক না কেন বা আপনার প্রোফাইল যেটাই হোক না কেন, এসএসসি তে 2.50 দিয়েও আপনি ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাচ্ছেন, এবং ভার্সিটি বলে দিচ্ছে আপনাকে অ্যাকসেপ্ট করবে। সেক্ষেত্রে আপনার জিপিএ বা আপনার একাডেমিক যে এক্সিলেন্স বা আপনার একাডেমিক যে ডিমেরিট পয়েন্টগুলো, এইগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই বা এগুলো নিয়ে হেডেক নেওয়ার কোনো কিছু নাই। কারণ এই হেডেক নেওয়ার জন্যই তো আমরা আছি, আপনি আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করছেন বা আমাদেরকে আপনি হায়ার করছেন। তো এই কেসগুলোতে আপনি ফোকাস করেন আপনার স্পন্সর ডকুমেন্টের দিকে। যেই বেসিক গাইডলাইন্সগুলো আমরা দিলাম, যে আপনি ফান্ড শুরু করে দেন, আপনি বাবাকে বলেন বা স্পন্সরকে বলেন ব্যাংকে লেনদেন করতে, বাবার ট্যাক্স ফাইলটা অনলাইন করে ফেলেন, প্রপার্টি ডকুমেন্টসগুলো কোনো মামলা থাকলে সেটা ঠিক করে নেন, পুলিশ ক্লিয়ারেন্সটা করে নেন, এবং সবচেয়ে যেটা মেইন ইম্পর্টেন্ট, আপনি চাইলে যে কোনো হাসপাতাল থেকে মেডিকেলটা করে টেস্ট রাখতে পারেন। অনেক সময় আমরা দেখি যে স্টুডেন্ট ফাইল সাবমিট করার পরে যখন মেডিকেল টেস্ট করতে যায়, তখন বেশ কিছু প্রবলেম ধরা পড়ে। লেটস সে টিবি হোক, টিবির উপসর্গ হোক, ঠান্ডাজনিত সমস্যা, বেশ অনেক ঝামেলা ধরা পড়ে। তখন কি হয়, তার এই যে ইভালুয়েশন প্রসেস, এটা কিন্তু অনেক ডিলে হয়।
ইনটেক মিস করা থেকে শুরু করে তার ব্যাংক অনেক দিন ফান্ডটা ধরে রাখতে হয়, সে বের করতে পারে না, অনেক প্রবলেমের মধ্যে দিয়ে সে যায়। সো এই যে একটা মেডিকেলের যে একটা প্রবলেম আপনি আগে থেকে করে রাখেন, তাহলে আপনিও বুঝতে পারবেন যে ওয়েল আমার কোনো স্পেসিফিক প্রবলেম নেই। আপনি নিশ্চিন্তে কোনো টাইম ডিলে ছাড়াই আপনি প্রসিড করতে পারবেন। এটা হচ্ছে এক। এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি স্যার যে বিষয়গুলো আলোচনা করেছেন, এর মধ্যে আমরা এটা জানতে পারলাম যে আপনারা যারা হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যেতে চাচ্ছেন, নতুন করে প্রিপারেশন শুরু করতে যাচ্ছেন, আপনারা এখন থেকে এই বিষয়গুলো যদি একটু এগিয়ে রাখেন, আপনারা সামনের যে প্রসিডগুলো আছে সেগুলো ইজিলি আপনারা ওভারকাম করতে পারবেন। রাইট। স্যার, লেভেল 3 এ আসার পর এসওপি রাইটিং এর ক্ষেত্রে কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? আচ্ছা, তো এটা ভালো একটা প্রশ্ন করেছেন। লেভেল 3 আসার পরে তেমন সিগনিফিকেন্ট চেঞ্জেস নেই, বাট আপনাকে কয়েকটা পয়েন্ট অ্যাড করতে হবে। যেহেতু অলরেডি আমাদের রিসার্চ টিম তারা আসলে বের করেছে যে এমবাসি কি কারণে বর্তমানে রিজেক্ট করছে। তো মেইনলি আমরা দেখি একজন স্টুডেন্ট, লেটস সে যিনি ব্যাচেলরে প্রসিড করবেন, যার আইএলটিএস হচ্ছে 5.5, নো ব্যান্ড লেস দেন 5, অনেক সময় তার এসওপিটা হচ্ছে আইএলটিএস ব্যান্ড 700 স্ট্যান্ডার্ড হয়ে যায়, যে অনেক ভালো এসওপি লিখেছে, যেটা একটা 5.5 স্টুডেন্ট এইচএসসিতে জিপিএ হচ্ছে আপনার 3.50, এই প্রোফাইলে সম্ভব না। তো এটা কিন্তু এমবাসি বা যিনি রিডার, যিনি এটা প্রুফ রিড করবেন, তিনি কিন্তু বুঝতে পারেন যে আসলে ওয়েল উনি আসলে অ্যাজ এ অথেন্টিক রাইটার না, তার স্পেসিফিক প্রবলেম আছে। বুঝতে পেরেছেন? তো এই যে আপনি এসওপিটা রাইট করছেন বা এসওপি জেনারেট করছেন, এটা মাস্ট যে বেসিক ফরম্যাটটা আছে আপনি স্টুডেন্টকে তাকেই লিখতে হবে। কারণ একটা এসওপির বেশ কিছু পয়েন্ট আছে, যে প্রথমে হচ্ছে আপনি ইন্ট্রোডাকশন, আপনার সম্পর্কে বললেন, আপনার একাডেমিক্স, আপনার স্পন্সর কি হবে, এই ওয়ার্ডে আপনি লিখলেন এই টাইপের মধ্যে। সেকেন্ড হচ্ছে ওয়াই ইউ হ্যাভ চুজেন দিস স্পেসিফিক কান্ট্রি, কেন আপনি অস্ট্রেলিয়া সিলেক্ট করেছেন। হ্যাঁ, আপনি বললেন যে এই ভৌগোলিক থেকে শুরু করে ওয়েদারটা সুদিং, আপনি ওয়েদারটা মেনশন করলেন যে এই কারণে আসলে আমি অস্ট্রেলিয়াকে সিলেক্ট করেছি, এটা একটা। থার্ড যে পয়েন্টটা, যে কেন আপনি অন্যান্য কান্ট্রি বা বাংলাদেশ সিলেক্ট করেননি। কারণ একটা অনেককেই বলছে, আমরা দেখলাম বা আপনি হয়তো দেখে থাকবেন যে তুমি যেই কোর্সটা সিলেক্ট করেছো এই সিমিলার কোর্স তো তোমার বাংলাদেশেও আছে, তাহলে কেন হচ্ছে তুমি এই কোর্সটাতে অস্ট্রেলিয়াতেই পড়তে যাচ্ছ। তো এটা আপনি লিখলেন যে বাংলাদেশ হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড, বেশি তেমনটা ফোকাস করা হয় না। কারণ আসলে তো আমাদের দেশে ধরেন ট্রিপলি হোক বা যে কোনো সাবজেক্টে হোক, ম্যাক্সিমামটা হচ্ছে থিওরিকে বেশি ফোকাস করা হয়, যে আপনি লিখিত বা আপনি কাগজ কলমে পড়বেন। বাট আপনি যখন একটা বহির্বিশ্বে অ্যাব্রোডে বা অস্ট্রেলিয়া হোক বা ইউএসএ হোক, এই মার্কেটগুলোতে যখন পড়বেন, তখন তুমি ওরা একদম হাতে কলমে আপনাকে প্র্যাকটিক্যালি শেখাবে, যে তাহলে কি প্র্যাকটিক্যালি হলে আরো বেশি মনে থাকে। তো এই আপনি প্র্যাকটিক্যাল বেস লার্নিংটাকে আপনি ফোকাস করতে পারেন, যে এই কারণে এটা একটা জাস্ট একটা উদাহরণ, যে আপনি এই পয়েন্টগুলো রাখবেন যে আমি ইউএসএ সার্চ করেছি, ইউকে করেছি, অস্ট্রেলিয়া করেছি, বাংলাদেশ করেছি, সবকিছু মিলিয়ে আমার প্রিভিয়াস কারিকুলামের সাথে বর্তমানে অস্ট্রেলিয়াতেই বেস্ট ফিট হচ্ছে, এই একটা কেস। এরপর হচ্ছে আপনি স্পন্সর নিয়ে একটু বললেন এর মধ্যে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে হোয়াট উইল বি ইউর পোস্ট স্টাডি প্ল্যান, আফটার কন্টিনিউয়াস স্টাডি আপনি কি করতে চাচ্ছেন। তো এখানে আপনাকে একটা সুন্দর একটা স্ট্রং কারণ দাঁড়া করাতে হবে কেন আপনি দেশে ব্যাক করবেন। অনেকেই বলে আমি বাবা মার টানে দেশে ব্যাক করে আসবো, আর আপনি জানেন যে বহির্বিশ্বে 18 বছর হয়ে গেলেই কিন্তু বাবা মার কাছে থাকতে হলে অনেক সময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, অনেকে বলে, আমরা শুনেছি। বাট এক্ষেত্রে আপনি বলতে পারবেন না শুধু আপনি বৃদ্ধ বাবা মার টানেই ফিরে আসবেন, এটা ভ্যালিড পয়েন্ট না। আপনি বাবা মার প্রপার্টিকে হচ্ছে ফোকাস করতে পারেন। আপনি ধরেন দেশে আসার পর আপনার একটা প্ল্যান থাকবে যে আমি এই ব্যবসা করব, এটা গ্লোবালি বা ডোমেস্টিক্যালি স্প্যান্ড করব, বা এই মানে ব্যবসা প্রতিষ্ঠানে বা এই জব সেক্টরে আমি স্পেসিফিক বিজনেস অ্যানালিস্ট, আপনি যেই সাবজেক্টে পড়তে যাবেন এটার হচ্ছে একজন এক্সপার্ট হয়ে এসে আপনি এই সেক্টরে এত টাকা স্যালারিতে জব করবেন, বা তার উল্লেখ করবে মাস্ট। অনেকেই মেনশন করে আমি 50 থেকে 1 লক্ষ টাকা জব করব। এটা তো আপনি বাংলাদেশে 3 বছর 4 বছর জব করলে আপনি 1 লাখ টাকা আর্ন করতে পারছেন, একটা মিনিমাম ম্যানেজার লেভেল বা যে কোনো লেভেলে হলে আপনি পাচ্ছেন। তখন এই একটা কারণে কিন্তু অনেক সময় ইন্টেনশন, যে ইওর ইন্টেনশন ইজ নট ক্লিয়ার, এই কারণ দেখে আপনাকে রিজেক্ট করে, সেটা আপনি বললেন। এবং সর্বশেষ উপসংহার যেটা, এবং যখন আপনি এসওপিটা লিখবেন পুরোটা হচ্ছে একাডেমিক স্টাইলে লেখার ট্রাই করবেন। আপনি চ্যাট জিপিটির হেল্প নেন, আপনি ইন্টারনেট সোর্স নেন, ওয়েবসাইট থেকে ডেটা নেন, এপিএ ইনটেক্স সাইটেশন করেন, বাট লেখাটা আপনার ওন থট হতে হবে। আমরা অনেক সময় দেখি যে অনেক সময় এজেন্সি ফুল এসওপি লিখে দেয়, অনেক এজেন্সি আমরা শুনেছি বা আমরা দেখেছি। তখন কি হয়, যখন জিএস ইন্টারভিউ হয় বা হুট করে এম্বাসি কল দেয়, এম্বাসি লেটসে জিজ্ঞেস করেছে যে আপনার হবি কি, আপনি বলছেন আমার হবি হচ্ছে প্লেইং ফুটবল, বাট আপনার এসওপিতে লেখা আছে গার্ডেনিং, তাহলে এটা বিগ মিসম্যাচ হচ্ছে না, আপনি পারছেন না। তো এই যে একটা এসওপি, এটা যদি আজকে আপনি লিখতেন তাহলে আপনি কিন্তু প্লেইং ফুটবলে লিখতেন, এবং আপনার যিনি এক্সপার্ট আছে সে হয়তো আপনাকে মডিফিকেশনস, গ্রামাটিক্যাল এরর্স,
হ্যাঁ আরেকটু সুন্দর করা, এই লাইনগুলোতে ওয়ার্ডিং আপনাকে হেল্প করতে পারে। বাট যে কোনো স্টুডেন্ট এসওপির ক্ষেত্রে আপনি 5টা স্যাম্পল নেন বা 10টা স্যাম্পল নেন, নিয়ে আপনার একটা ওন ওয়ার্ড তৈরি করেন, যেখানে থাকুক 500 বানান ভুল, থাকুক গ্রামাটিক্যাল মিস্টেক্স, ভাওয়েল এগুলো ঠিক না থাকুক, আপনি ক্যানের জায়গায় এ দেন, এটা আপনার যে এক্সপার্টিস তারা ঠিক করে দিবে, তারা আপনাকে হেল্প করবে। বাট বেসিক যে থটটা, এটা আপনারও পুরো জিনিসটা জানা হয়ে গেল, এবং আপনিও যদি ইন্টারভিউ হয়, ভার্সিটি হয়, একটা রনেস থাকবে এর মধ্যে। তাহলে কি হবে, কারণ প্রতিটা এজেন্সিরই একটা বা দুইটা এসওপি রাইটার থাকে, যাদের থটও কিন্তু সেম হবে, তাদের রাইটিং স্টাইলও সেম হবে। যখনই কন্টিনিউসলি একই স্টাইল যায়, ওটা কিন্তু এম্বাসি পোর্টাল ওরা প্রিজার্ভ করে রাখে, এবং পরবর্তীতে সেটা হচ্ছে আপনি টার্নিটিন বলেন বা যে কোনো হচ্ছে আপনি এআই চেকিং টুলস বলেন, এই চেকিং টুলস দিয়ে ওরা আসলে চেক করে থাকে। তো এই কেসগুলোতে স্টুডেন্ট প্রবলেম ফেস করে। যখন আপনি র ভাবে লিখবেন এবং ওটা মডিফাই করে সাবমিট করা হবে, তখন এসওপি নিয়ে আর কোনো এই যে প্রবলেমটা হচ্ছে যে তুমি দেশে ব্যাক করবে না বা হচ্ছে তোমার কোর্স নলেজ কম, এই জিনিসগুলো থাকবে না। তো মূল কথা হচ্ছে এসওপি তে স্টুডেন্টের প্রোফাইলের যে মূল বিষয়গুলো সবগুলো উঠে আসতে হবে। রাইট। আর এই ক্ষেত্রে যে এআই ইউজের যে বিষয়টা, এটাও মূলত একটা ভালো কারণ হয়ে দাঁড়াচ্ছে রিজেকশনের কারণ। ওকে, বর্তমান যে এআই টুলস গুলো আছে, লাইক আপনি চ্যাটজিপিটি বলেন, ডিপসিক বলেন, গর্গ বলেন বা জিমিনি বলেন, স্টুডেন্ট করে কি, যখন আপনি স্যাম্পল দিচ্ছেন বা আমরা সময় স্যাম্পল দিচ্ছি, ভাই আপনি এইভাবে লিখেন, রাইট করেন, স্টুডেন্ট ওই জিনিসটা লিখেই হচ্ছে ওই জিনিসটা হুবহু আপলোড করে দেয় এআই টুলসে, এবং বলে লেটস সে আমার নাম রহিম, আর তুমি এখন আমার এই ভার্সিটিতে আমি যাবো, এর জন্য এসওপি লিখে দাও, এবং হুবহু বেসিক করে নিয়ে আসে এবং হুবহু ওইটা আমাদেরকে প্রোভাইড করে। এখন তখন কি হয়, যখনই এআই চেকার দিয়ে সার্চ করা হয়, 99% 90%টা এআইতে আসে। এখন এইগুলো তো ধরেন র্যান্ডম এআই চেকার টুলস, যখন এম্বাসি চেক করবে তাদের তো আরো হাই প্রোফাইল বা হচ্ছে হায়ার ট্র্যাকিং ডিভাইস থাকে, লাইক আপনি টার্নিটিং যদি বলেন বা যেগুলো পেইড সার্ভিস এটা তারা করে থাকে, এই জিনিসগুলোতে আরো এটা স্পেসিফিক ভাবে চলে আসে। তো আপনি এআই টুলস ইউজ করেন, বাট লেখাগুলো ওন ওয়ার্ড করেন। অনেক সময় বেশ কিছু এআই টুলস এর ইউজ মানে ওয়ার্ডিং আছে, ফস্টার, হ্যাঁ, তারপরে ডিপথম, এপিফ্যানি, আপনি 5.55 আপনার আইএলটিএস, এত স্ট্রং ওয়ার্ড তো আপনার ইউজ করার দরকার নেই। যখন আপনি করবেন র্যান্ডম, ধরেন আমাদের রাইটার বা আমাদের যারা আছেন অ্যাডমিশন অফিসার, কাউন্সিলর, তাদের চোখেই এটা বুঝতে পারছেন যে এটা এই স্টুডেন্ট লেখা না। তাহলে যিনি ইমিগ্রেশন অফিসার বা এম্বাসি, তারা তো র্যান্ডমলি এটা বুঝতে পারবেন যেটা আপনি লেখেন নাই, এটাও আপনার ক্ষেত্রে প্রবলেম হবে। তো এসওপিটা আপনি আপনার ওয়ার্ড দিয়ে লেখেন, সিম্পল ওয়ার্ডে লেখেন, জাস্ট বেশি করে আপনি ডেটা ইনপুট করেন, আপনার কথাগুলো আপনি ওই ওয়ার্ডের মধ্যে রাখেন, সহজ করে লেখেন, B2 লেভেল লেখেন, সমস্যা নেই। স্যারের আলোচনা থেকে আপনারা মূলত এসওপিটা কিভাবে রেডি করবেন এই বিষয়ে নিশ্চয়ই একটা ভালো ধারণা পেয়েছেন। আশা করছি এই এই যে গাইডেন্সটা, এটা আপনাদেরকে সামনে এসওপি রেডি করতে ভালো একটা হেল্প করবে। স্যার, এই লেভেল 3 এর রিস্ক মিনিমাইজ করার জন্য কোন 3টা বিষয় বেশি ইম্পর্টেন্ট ভাবে কাজ করে? ওয়েল, যদি আপনি স্পেসিফিক ভাবে বলেন, যে মেইন পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে যত ফেসবুক গ্রুপগুলো আছে, যেগুলো আমরা দেখি যে অনেকে এক্সপার্ট না, তারা হচ্ছে অনেক সাজেশন দিচ্ছে, আপনি সেটাকে নিচ্ছেন, আবার আমাদেরকে টেক্সট করছেন এবং আপনি পোস্ট করছেন যে আমার কি অস্ট্রেলিয়াতে জব হবে কিনা, আমার এই প্রোফাইল ভিসা হবে কিনা, এই জিনিসগুলো থেকে আপনাকে 1 নম্বরে বিরত থাকতে হবে। কারণ দেখেন, আপনি জানেন যে অস্ট্রেলিয়াতে কোনো অথরাইজড এজেন্ট ছাড়া প্রসিড করা যায় না, আপনি অ্যাজ এ সিঙ্গেল হিসেবে প্রসিড করতে পারবেন না, মাস্ট কোনো না কোনো এজেন্টের থ্রুতে আপনাকে প্রসিড করতে হবে। তো এই যে প্রসিডগুলো, ইমিগ্রেশন প্রসিড, ধরেন আপনি বাংলাদেশে আছেন, আপনার ধরেন গত 25-26 বছর আপনি এখানে অবস্থান করছেন, বাংলাদেশের ইমিগ্রেশন রুলসটা কি আপনি কিন্তু এখন বলতে পারবেন না, আপনি ক্লিয়ারলি বলতে পারবেন না। আমি যদি বলি যে ধরেন একটা পাকিস্তানি নাগরিক তিনি কিভাবে বাংলাদেশের নাগরিকত্ব পাবেন, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি বলতে পারবেন না। তো যখন একটা স্টুডেন্ট ভিসা পায়, অস্ট্রেলিয়াতে অবস্থান করেন, তিনি এক্সপিরিয়েন্স না হওয়া সত্ত্বেও নতুন যারা, তাদেরকে অনেক গাইড করে থাকেন যে এটা এভাবে করো না, এটা করা ঠিক হবে না, এভাবে তো ভিসা হয় না, ওই কলেজে হয় না। কিন্তু দেখা গেল ওই স্টুডেন্ট যিনি অস্ট্রেলিয়াতে আছেন, তিনি কোনো না কোনো এজেন্টের থ্রুতে গিয়েছেন এবং তিনি নিজেই জানেন না তার ডকুমেন্টগুলো কিভাবে অ্যারেঞ্জ হয়েছে, কিভাবে রেডি হয়েছে, তার ভার্সিটির প্রোফাইল কি, ইমিগ্রেশনে কি কি লাগে, এবং তার যে তিনি যে বর্তমানে অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন, তার কিন্তু ভ্যালু বর্তমানে বাংলাদেশে অনেক, কারণ অনেক স্টুডেন্ট তাকে ফলো করছেন, তাকে আইডল মানছেন, তার ডেইলি ব্লগগুলো দেখছেন, দেখে তারা আসলে এই প্রপাগান্ডার মধ্যে পড়ছেন যে ওয়েল আমার তো ভিসা হবে না, আমি তো প্রসিড করতে পারবো না। সো যখনই আপনি কোনো কম্পিটিশনে পড়বেন, বাংলাদেশে অনেক অথরাইজড এজেন্সি আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করেন। যদি আপনার মানে প্রবলেম মনে হয় যে আপনি ফাইন্ড আউট করতে পারছেন না অথরাইজড এজেন্সি কারা, আপনি XYZ যে কোনো একটা ইউনিভার্সিটিতে মেইল করেন যে আমার নাম অমুক, আমার প্রোফাইল হচ্ছে এই, আমি অস্ট্রেলিয়ার তোমার এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাচ্ছি, তুমি আমাকে তোমার বাংলাদেশের অথরাইজড এজেন্সি সাজেস্ট করো। যদি আপনি এজেন্সি ট্রাস্ট করতে না পারেন, আপনি ভার্সিটিকে বলেন
তোমার অথরাইজড বাংলাদেশি ম্যানেজারকে সাজেস্ট করো, আমি তার সাথে কথা বলবো। ম্যাক্সিমাম নাম্বার অফ ইউনিভার্সিটি, ধরুন 100-র মধ্যে 90টা ইউনিভার্সিটির বাংলাদেশি অথরাইজড ম্যানেজার আছেন, যারা রিজিওনাল ম্যানেজার বলেন। আপনি তাদেরকে মেইল করেন, তাদের সাথে একটা জুম কল বা হোয়াটসঅ্যাপ কলে একটা কনভারসেশন করেন, তাহলে তারাই তো আপনাকে আরো গাইড করে দিবেন, একদম এক্সাক্ট ওয়েতে আপনি জানতে পারবেন, প্রপার গাইডেন্সটা পেয়ে যাচ্ছেন। অনেকে আছে যে এজেন্সি অনেক সময় বিশ্বাস করে না যে আমাকে ভুল দিবে কিনা বা ঠিক দিবে কিনা, তাহলে আপনি ভার্সিটিকে জিজ্ঞেস করেন। ইংলিশে দুর্বল হলে বাংলাদেশি রিজিওনাল ম্যানেজার, তার কাছে আপনি যান। বা যদি তাও আপনার প্রবলেম ফেস হয়, আপনার যিনি স্কুলের প্রিন্সিপাল আছেন, ভার্সিটির ভিসি আছেন বা ডিপার্টমেন্ট হেড আছেন, তার সাথে যোগাযোগ করেন। কারণ অবশ্যই তার কোনো না কোনো অথরাইজড এজেন্সি থাকবে, কারণ তাদের তো আরো অনেক স্টুডেন্ট প্রসিড করেছে, তো অনেক জানাশোনা থাকবে। আপনি এই প্রবলেম নিয়ে বসে থাকবেন না, বসে থেকে গ্রুপগুলো দেখে প্রতারিত হবেন না বা আপনি প্রোপাগান্ডার মধ্যে পড়বেন না। তাহলে কি হবে, একটা ইনার একটা ডিপ্রেশন কাজ করবে। আপনি ধরেন যে কাজটা সহজে প্রসিড করতে পারবেন, যে চিন্তাটা আপনার না করলেও চলবে, সেটা আপনার বেশি করে করতে হচ্ছে। সো এই ব্যাপারটা না করে, এই হচ্ছে একটা কারণ যে গ্রুপগুলো থেকে আপনি প্রতারিত বা প্রোপাগান্ডার মধ্যে পড়বেন না। সেকেন্ড যেটা, যে আপনার IELTS কম, অনেকে আছে যে IELTS 6 হয়েছে, কোন একটা ম্যান্ডে 5.5 আছে, সে পরবর্তী আবার 6 মাস প্রিপারেশন নেয় IELTS করার জন্য, কিন্তু ইন বিটুইন দিস টাইম তার যে 6 মাস একটা গ্যাপ হয়ে যাচ্ছে, কোনো ব্যাংক পেড স্যালারি নাই, কোনো কিছু নাই, এটা কিন্তু প্রোফাইল দুর্বল হয়ে যাচ্ছে। তো ওই 6 মাসের মধ্যে আপনি আগে জাস্টিফাই করেন, বের করেন যে কোন স্পেসিফিক ইউনিভার্সিটিগুলো আপনার জন্য হচ্ছে, সেখানে একটা অ্যাপ্লাই করে রাখেন, অফার আসলে প্রসিড করেন, ভার্সিটিকে মেইল করেন। আপনি বসে থাকেন না, মানে কোনোভাবেই গ্যাপ রাখা যাবে না, যেমন একটা রিজন দাঁড় করানো যায়। রাইট। প্লাস অনেক সময় জব করলে অনেকের জবটা ক্যাশে হয়, ধরেন আপনি ক্যাশে জব করেন, আপনি আপনার প্রতিষ্ঠানকে বলেন যে এখন থেকে আপনি ব্যাংকে জব নেবেন, ব্যাংকে স্যালারি নেবেন, তাহলে কি হলো, ধরেন ক্যাশ জবেই হয়ে যাচ্ছে, বাট ব্যাংকে হলে কি আরো স্ট্রং হলো, আপনার ভেরিফিকেশনটা আরো বেশি হলো। সো এই ব্যাংকে যদি আপনি ধরেন 6 মাস IELTS করছেন, এই 6 মাস ধরেন আপনি জব টাকাটা ব্যাংকে রোল করলেন, তাহলে কি আপনার প্রোফাইলটা অ্যাটলিস্ট গ্যাপটা থাকলো না। যখনই ইউনিভার্সিটি বা এম্বাসি দেখবে যে আপনার ব্যাংকে স্যালারিটা হিট হচ্ছে, আপনার প্রোফাইল আরো বেশি স্ট্রং হয়ে যাবে। এই হচ্ছে পয়েন্ট 2। পয়েন্ট 3, আপনার যে স্পন্সর ডকুমেন্টগুলো আছে, আপনি IELTS দেন বা না দেন, ভার্সিটিতে প্রসিড করেন বা না করেন, এখন থেকেই আপনি ফান্ড স্টার্ট করে ফেলেন। এক, টাকা পয়সা আত্মীয় স্বজন যার কাছে আছে আপনি অ্যারেঞ্জ করে ফেলেন, এবং এটার প্রপার একটা সোর্স রাখেন। এবং তারপর হচ্ছে আপনি এই ফান্ডের এগেনস্টে আপনার বাবা ট্যাক্স পে করেছেন কিনা, ইনকাম যেটা হচ্ছে রেগুলার লেনদেন, এই লেনদেনটা কন্টিনিউ করেন। অনলি যদি আপনি লেনদেনটা অ্যাকচুয়াল ভাবে করতে পারেন একদম শুরু থেকে, লেটসে আপনি 3 মাস সময় নেবেন IELTS পরীক্ষা দেওয়ার জন্য, এই 3 মাস সমানে বাবাকে বলেন লেনদেন করতে ব্যাংকে। যখন আপনি IELTS দিবেন, দেখবেন আপনার বন্ধু বা আপনার যিনি নিকট পাড়া প্রতিবেশী আছে, যিনি স্টুডেন্ট আছেন, তার থেকে শতগুণে আপনার প্রোফাইল বেশি স্ট্রং হয়েছে। যদি আপনি এই 3টা কাজ শুরুতেই ফলো করেন, তাহলে 1, আপনার ডিপ্রেশন হবে না, আপনি প্রবলেমে পড়বেন না। 2, আপনার গ্যাপ হচ্ছে না, আপনাকে কোনো ইউনিভার্সিটি কখনো বাদ দিতে পারবে না যে আপনার হবে না। 3, যেটা হচ্ছে আপনার স্পন্সর নিয়ে পরে প্রবলেমে পড়তে হবে না, যে আমার তো এখন ব্যাংক ট্রানজাকশন নাই, আমার 3 মাস ওয়েট করতে হবে, আমার তো ট্যাক্স ফাইল নাই, আমার অনলাইন করতে হবে, বা আমার তো সোর্স নাই। সো এই কাজগুলো করলে লেভেল 3 আসুক বা 4 আসুক বা যেটাই হোক না কেন, ইন ফিউচার অ্যাটলিস্ট আপনি প্রবলেমে পড়বেন না। কারণ আপনার যে প্রোফাইল, লেভেল 1 হোক, 2 হোক, 3 হোক, কারণ 2তে তো আমরা রিফিউজাল পাই নাই, তেমন 99% ভিসা আসছে, তো ইনশাল্লাহ 3তে এখন আমরা পাই নাই। ইভেন 3তে আসার পরে ভিসা রেশিও আরো বেড়েছে, গ্রুপগুলোতে দেখছেন যে রেগুলার পোস্ট যাচ্ছে যে আলহামদুলিল্লাহ ভিসা পেয়েছি, ইভেন আমাদেরও এখন পর্যন্ত অনেকগুলো রাইট। তো যদি আপনি এটা করেন, তাহলে কি এই প্রবলেমটা আপনার ফেস করতে হবে না ইনশাল্লাহ। আর যদি আপনার কোনো এক্সপার্ট গাইডেন্সের প্রয়োজন হয় বা যে কোনো কিছুর প্রয়োজন হয়, কোনো কিছু জানার থাকে, ফিল ফ্রি টু আস্ক আওয়ার কাউন্সিলর্স অর অ্যাডমিশনস টিম, তারা অলওয়েজ আপনাকে সেবা দেওয়ার জন্য ওয়েট করছে। সো স্টুডেন্টস, আপনারা বুঝতেই পারছেন আমাদের পুরো আলোচনাটা থেকে আমরা মূলত এই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছিলাম যে লেভেল 3 মানে এই না যে আপনার ভিসা হবে না। লেভেল 3 মানে আপনার প্রোফাইল যদি স্ট্রং থাকে, আপনার ডকুমেন্টেশন গুলো যদি প্রপার থাকে, লেভেল 3 হোক বা 1, কোনো কিছুই কোনো বিষয় না, আপনি স্মুথলি আপনার অস্ট্রেলিয়ার ভিসা অবশ্যই পেয়ে যাবেন। রাইট স্যার, আপনার প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে আমাদের স্টুডেন্টদের জন্য আপনার লাস্ট মেসেজ কি থাকবে? ওয়েল, লাস্ট মেসেজ একটাই থাকবে যে হতাশ হওয়ার কিছু নেই। আপনারা হচ্ছে জেনজি, আপনারা বর্তমান যুগের স্টুডেন্ট, বা আপনারা বর্তমানে ফাইল প্রসিড করছেন। আগে একটা ইয়া ছিল, আমরা আসলে প্যারেন্টসের উপর নির্ভরশীল থাকতাম, যে বাবা মা যেভাবে গাইড করবে আমরা সেভাবে চলবো। বাট বর্তমান জেনারেশন যারা, তারা আসলে নিজেরাই রাস্তা খুঁজে নেয়। এবং আপনি নিজে হতাশ হবেন না, আপনার যারা প্যারেন্টস আছেন তাদেরকে হতাশ করবেন না। আপনার যদি কোনো জানা বা জিজ্ঞাসা বা কোনো কিছু থাকে, ডেফিনেটলি আপনি সেটা সলভ করেন। ফিল ফ্রি আমাদের সাথে কথা বলুন, আপনি এক্সপার্ট গাইডেন্স নিন, আমরা আপনাকে গাইড করব কোন ইউনিভার্সিটি আপনার জন্য পসিবল,
কোনটা আপনার হচ্ছে, কিভাবে আপনার ফাইলটা প্রসিড করা যেতে পারে। প্রয়োজনে আমাদের পার্সোনাল লয়ার আছে, তাদের সাথে আপনি ফ্রি অফ কস্ট আপনি বসে আপনি আপনার ফাইলটা ফুল অ্যানালাইসিস করে নিন। ওনার যে গাইডেন্স থাকবে সেভাবে এখন থেকেই ফাইলটা প্রসিড করেন। আপনি এইচএসসি পরীক্ষা দেন বা না দেন, আপনি আইএলটিএস করেন বা না করেন, আপনি অস্ট্রেলিয়া যান বা না যান, আপনার প্রোফাইলটা আপনি রেডি করে ফেলুন। সেটা অস্ট্রেলিয়া না হোক, যে কোনো কান্ট্রিতে হোক, স্পন্সর তো সেম আপনার লাগছেই। তো এই একটা কেসেসে আপনি ডিলে করবেন না, এবং এক্সপার্ট ছাড়া অন্য কারো গাইডেন্স কাইন্ডলি আপনি এটা হচ্ছে আপনি অবগত হবেন না, বা এটা আপনি কোনোভাবেই এটা অ্যাকনোলেজ করেন না। যদি এটা আপনি না করেন তাহলে ডেফিনেটলি আপনি কোনো প্রবলেমে পড়বেন না, কনফিউশনে পড়বেন না, এবং স্ট্রংলি আপনার যে উচ্চশিক্ষার যে জার্নি, এটা আপনি সামনে আরো এক ধাপ উচ্চশিক্ষার জন্য ধাবিত করতে পারবেন। ধন্যবাদ। তো স্টুডেন্টস, আপনারা যারা হায়ার এডুকেশনের জন্য দেশের বাইরে যেতে চান, আপনারা যে কোনো সময় আমাদের অফিস ভিজিট করুন, অথবা আমাদের যে এক্সপার্ট কাউন্সিলররা আছে তাদের সাথে আমাদের ফেসবুক পেজের মাধ্যমে যোগাযোগ করুন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো তথ্য নিয়ে। সেই পর্যন্ত স্টে উইথ এডুকেশন অ্যাপ।